আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটি লেকচার আলোচনা করব। আজকে রাসায়নিক পরিবর্তনের 3 নম্বর লেকচার। এর আগে আমরা এই অধ্যায়ের 2টি লেকচার শেষ করেছি। তো আজকের লেকচারে আমরা গিয়ে আলোচনা করব। আজকের লেকচারটা হবে পিএইচ সংক্রান্ত আলোচনার একটি লেকচার। তো এইসব লেকচার কী থাকবে আমরা আগে দিয়ে নিই। প্রথমেই আমরা আলোচনা করব পানির আয়নিক গুণফল নিয়ে, এবং সেখান থেকে আমরা অ্যাসিড ক্ষার সংক্রান্ত আলোচনা, এবং সবশেষে গিয়ে অসওয়াল্ডের লৌহীকরণ সূত্রের মাধ্যমে আমরা পিএইচ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এবং এই অধ্যায়ে আরও থাকবে আমাদের বাফার দ্রবণ নিয়ে আলোচনা। মানে মোটের উপর আমরা আজকে অধ্যায়ে পিএইচ এবং তার সাথে সংস্পর্শ যে সকল জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল টপিকটা পিএইচকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ভালোভাবে বোঝার জন্য খুবই এটা জরুরি। তো পানি বা H2O কে এক সময় কল্পনা করা হতো তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে, মানে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, এরকম কল্পনা করা হতো, মানে অপরিবাহী হিসেবে। কিন্তু এক সময় গিয়ে বিজ্ঞানীরা দেখতে পাইল যে পানিও খুবই স্বল্প মাত্রায় তড়িৎ বিশ্লেষ্য, এবং এই যে পানির যে তড়িৎ বিশ্লেষ্য হওয়াটা যে বিজ্ঞানীরা প্রমাণ করলো, তার মাধ্যমে কিন্তু পানির যে পোলার যে দিকটা আছে সেটা কিন্তু প্রকাশ পায়। যে পানির যে H+ এবং OH- এই আয়ন সৃষ্টি করার মাধ্যমে তার মধ্যে যেটা পোলারিটি আছে, একটা পজিটিভ পোলার একটা নেগেটিভ পোলার আছে, এটাও কিন্তু এই আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তো বিজ্ঞানীরা প্রথম জানতে পারলো যে বিশুদ্ধ পানি অতি স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। তো এই বিয়োজনটা কীভাবে ঘটে? পানি ভেঙে H+ আর OH- তৈরি করে। তো পুরো বিক্রিয়াটি যদি আমরা দেখি, এই H+ আবার এই যে প্রোটনটা যে পানি ত্যাগ করলো, এই প্রোটনটা আবার অন্য কোনো পানির অণু গ্রহণ করে H2O, এবং নিজে গিয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। H+ আয়নটা কোনো একটা পানির অণু গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তো শেষমেশ তাহলে আমরা পাই গিয়ে দুইটা বিক্রিয়া যদি যোগ করি, তাহলে 2H2O ভেঙে গিয়ে একটা কোনো হাইড্রোনিয়াম আয়ন আর আরেকটা আমাদের হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে। তো এই কারণে হাইড্রোনিয়াম আয়নকে এই যে H3O আমাদের প্লাস, এটাকে বলা হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়নকে কিন্তু প্রোটনের সমকক্ষ হিসেবেই ধরা হয়। ঠিক আছে। তো যদিও যেটা ভিন্ন ভিন্ন আয়ন, কিন্তু হাইড্রোনিয়াম আয়নকে ভাঙলে কিন্তু আমরা একটা প্রোটন আর একটা পানি পাবো। তো এই জন্য এটাকে প্রোটনের সমকক্ষ হিসেবে ধরা হয়। তো এখন এই বিক্রিয়া থেকে যদি আমি সাম্য ধ্রুবক লিখতে চাই, আমরা আগের ক্লাসে সাম্য ধ্রুবক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সাম্য ধ্রুবক যদি লিখতে চাই, তবে দেখো সাম্য ধ্রুবক হবে আমাদের কি H+ × OH-, আমি প্রথম বিক্রিয়া 1 নং বিক্রিয়ার জন্য এটা লিখতেছি, H+ × OH- ডিভাইড বাই আমাদের বিক্রিয়ক H2O। এখন পানি যেহেতু খুবই স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, তাহলে গিয়ে বিক্রিয়া শুরুতে পানিকে যদি আমি একক পরিমাণ ধরে নিই, যে একক পরিমাণ ছিল, বিক্রিয়া শেষেও কিন্তু পানি আমাদের গিয়ে ওই একক পরিমাণে বর্তমান থাকে, কারণ খুবই স্বল্প মাত্রায় বিয়োজিত হয়েছে। ঠিক আছে। তো ধরে নিই পানি গিয়ে X পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে 1 - X আমাদের গিয়ে প্রায় 1-এর সমান, কারণ X গিয়ে 1 থেকে অনেক অনেক ছোট, কারণ গিয়ে আমাদের পানি খুবই স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। তো এই লজিক গিয়ে আমি এই যে পানির ঘনমাত্রাটাকে একক ধরে নিতে পারবো, এবং এখানে গিয়ে এই H2O-টাকে আমি পাশে নিয়ে আসলাম। তাহলে K × H2O এটাকে যেহেতু এক ধরলে আমি এটাকে লিখতে পারি KW হিসেবে। KW কি আমাদের পানির আয়নিক গুণফল। তো এই যে আমাদের K × H2O এর ঘনমাত্রা, মানে KW আমাদের H+ × OH-, মানে পানির আয়নিক গুণফল KW আমাদের গিয়ে প্রোটনের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো
এই পানির আয়নিক গুণফল 25°C তাপমাত্রায় নির্ণয় করা হয়েছে পরীক্ষালব্ধভাবে 10^14, আর এটার এককটা হবে হচ্ছে আমাদের মোল স্কোয়ার লিটার/2। ঠিক আছে, 10^14 নির্ণয় করা হয়েছে 25°C। তো এই পানির আয়নিক গুণফল থেকে আমরা পরবর্তীতে হচ্ছে পিএইচ এর ধারণাটায় যাব। তার আগে আমাদের দুইটা জিনিস আগে জেনে নেওয়া দরকার। একটা হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর একটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। দেখো, ব্রনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী ব্রনস্টেড-লাউরির যে অ্যাসিড ক্ষার মতবাদ, আমরা এটা সম্বন্ধে ডিটেলস পড়বো হচ্ছে গিয়ে সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারে। তো আশা করি তোমরা মোটামুটি এটা সম্বন্ধে জানো। তো ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী অ্যাসিড আমাদের পানিতে কীভাবে দ্রবীভূত হবে? অ্যাসিড হচ্ছে পানিতে কী করবে? যে কোনো জলীয় দ্রবণে অ্যাসিড কী করবে? প্রোটন দান করবে। তো এখন হচ্ছে গিয়ে যে আমাদের পানির সাথে তাহলে হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া কী হবে? অ্যাসিড হচ্ছে গিয়ে প্রোটন দান করবে। সেই প্রোটন এই যে আমাদের হচ্ছে পানির অণুটা গ্রহণ করে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। আর অ্যাসিড একটা প্রোটন ছেড়ে দিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে A- আয়নে পরিণত হচ্ছে। এখন তো এই বিক্রিয়া যদি আমি সাম্য ধ্রুবক লিখি, সাম্য ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কী হবে? H3O+ ইন্টু A- এর ঘনমাত্রা ডিভাইডেড বাই HA ইন্টু H2O, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। তো এইখানেও আবার আগের মতোই এই H2 এর ঘনমাত্রাকে আমি 1 ধরে ফেলতে পারি, 1 ধরে নিতে পারি, কারণ খুবই স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। সেক্ষেত্রে আমি কে প্রকাশ করতে পারি KA দিয়ে। এই কে হলো হচ্ছে আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে অফ অ্যাসিড। ঠিক আছে, তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা কি পাচ্ছি? ইন্টু ইজ ইকুয়াল টু H3O+ ইন্টু A- ডিভাইড বাই HA। তার মানে হচ্ছে গিয়ে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু অ্যানায়নের ঘনমাত্রা ডিভাইড বাই আমাদের হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তো এইখান থেকে আমি অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের সংজ্ঞা লিখতে পারি যে কোনীয় জলীয় দ্রবণের প্রতি লিটার উপস্থিত অ্যাসিডের যে মোল ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে। ঠিক আছে, মানে প্রতি একক ঘনমাত্রা বা প্রতি লিটার আমাদের যে অ্যাসিডের মধ্যে যত মোল অ্যাসিড বিয়োজিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, KA। তো বিয়োজন ধ্রুবকের একক আমরা সবসময় মনে রাখবো, বিয়োজন ধ্রুবকের একক হচ্ছে কি মোল পার লিটার। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি বিয়োজন ধ্রুবকের একক লিখতে পারি মোল পার লিটার। তো একইভাবে একদম সেমভাবেই এটার ভেঙে বিশ্লেষণ না করি, সেমভাবে কোনো একটা ক্ষার পানিতে দ্রবীভূত হয় কীভাবে? কোনো একটা ক্ষার পানিতে কী করে আমাদের প্রোটন গ্রহণ করে। ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী যে কোনো ক্ষার অবশ্যই কী করবে? জলীয় দ্রবণে আমাদের প্রোটন গ্রহণ করবে, ঠিক যেমন অ্যাসিড প্রোটন দান করে, ক্ষার প্রোটন গ্রহণ করে। তাহলে আমাদের এই যে আমাদের ক্ষার এখানে আছে, তো যে কোনো ক্ষার যে প্রোটন গ্রহণ করে সেই কিন্তু হচ্ছে একটা ক্ষার। তো এই যে আমাদের A- যেটা আমরা হচ্ছে কি অ্যাসিড ভেঙে গিয়ে পেয়েছিলাম, H+ প্রোটন দিয়েছিল, আর হচ্ছে কি A- অ্যানায়ন। এই অ্যানায়নটাই কিন্তু একটা ক্ষার হিসেবে আচরণ করে, কারণ এই অ্যানায়নই প্রোটন গ্রহণ করে আবার পুনরায় অ্যাসিডে পরিণত হতে পারে। ঠিক আছে, এটাকে বলে আবার কনজুগেট অ্যাসিড বেস থিওরিও বলে। এটা নিয়েও আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করবো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে। আমরা আশা করি এটা সম্বন্ধে তোমরা জানো। তো যাই হোক, তো এই যে আমাদের অ্যানায়ন, সে হচ্ছে গিয়ে পানি থেকে হচ্ছে গিয়ে আমাদের প্রোটন গ্রহণ করতেছে। এখানে কিন্তু পানি আচরণ করতেছে হচ্ছে গিয়ে অ্যাসিড হিসেবে। আমরা এর আগের বিক্রিয়াতে দেখেছি পানি কিন্তু আচরণ করেছে হচ্ছে বেস হিসেবে, সে কিন্তু প্রোটন গ্রহণ করেছিল। আর এখানে হচ্ছে পানি কিন্তু আচরণ করতেছে অ্যাসিড হিসেবে। তো পানি থেকে সে একটা প্রোটন গ্রহণ করলো, গ্রহণ করে অ্যাসিডে পরিণত হয়েছে, আর আমাদের এখানে আমাদের হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল আয়ন দান করেছে। তো এই বিক্রিয়া যদি সাম্য ধ্রুবক লিখি, সাম্য ধ্রুবককে ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে হচ্ছে গিয়ে ক্ষারের বা অ্যানায়নের ঘনমাত্রা ইন্টু পানির ঘনমাত্রা। আবারও পানির ঘনমাত্রা যদি একক ধরি তাহলে আমি এটাকে লিখতে পারি KB ইজ ইকুয়াল টু লেখা যায় আমাদের হচ্ছে HA ইন্টু OH- ডিভাইড বাই A-, তার মানে অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বেজের ঘনমাত্রা বা অ্যানায়নের ঘনমাত্রা। তো এখান থেকে আমি লিখতে পারি যে KB এর সংজ্ঞা লেখা যায়, বা এটা হচ্ছে কি আমাদের একটু এখানে হচ্ছে হবে অ্যাসিডের জায়গায় হবে ক্ষারের, আর হচ্ছে গিয়ে এখানে উপস্থিত অ্যাসিডের জায়গায় হবে ক্ষারের। তাহলে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে কোনো জলীয় দ্রবণের প্রতি লিটারে উপস্থিত ক্ষারের যে মোল ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক বলে।
ক্ষারের বিয়োজন ধ্রুবক Kb এর এককও কিন্তু মোল পার লিটার। আচ্ছা, তো খুবই ছোট দুটো টপিক, আশা করি এগুলো বুঝতে পারতেছি আমরা। নেক্সট চলে যাই। তো এখন এই দুইটা বোঝার কারণ হলো কিন্তু অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয়ে কিন্তু আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের প্রভাব আছে। আচ্ছা, তো অ্যাসিডের শক্তিমাত্রা মানে কোন অ্যাসিড কতটুকু শক্তিশালী সেটা আমরা কীভাবে নির্ধারণ করব? তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের চারটা হচ্ছে গিয়ে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে। চারটা ভিন্ন ভিন্ন রুল ফলো করে কিন্তু আমি বলতে পারি কোন অ্যাসিড কার থেকে বেশি শক্তিশালী। এবং এই টপিকটা কিন্তু হচ্ছে কি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চলে আসে যে নিম্নের অ্যাসিডগুলো হচ্ছে ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে, বা নিম্নের ক্ষারগুলোকে ক্রম হিসেবে সাজাও। তো প্রথমে 1 নম্বর আমরা প্রথমে হচ্ছে কি যদি দেখবো যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে কিনা। তো যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে যেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী, ঠিক আছে। বিয়োজন ধ্রুবক দেওয়া থাকলে আর কোনো কিছু তো আমাদের দেখার দরকার নেই, যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। 2 নম্বর যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি অ্যাসিডটা হাইড্রাসিড হয়, হাইড্রাসিড মানে কি, তার মানে হচ্ছে কি হাইড্রোজেনের সাথে কোনো একটা অ্যানায়ন যুক্ত আছে, ঠিক আছে। অ্যাসিডটা যদি হাইড্রাসিড হয়, যেমন হচ্ছে আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের হচ্ছে ব্রোমাইড, HBr অথবা হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে, হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন আয়োডাইড, এই যে আমাদের হাইড্রাসিডগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করবে অ্যাসিডের অনুস্থিত ঋণাত্মক আয়নের আকারের উপর। মানে আমাদের এই অ্যাসিডে হাইড্রাসিডগুলোতে যে ঋণাত্মক আয়ন আছে তার মানে কি ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই ঋণাত্মক আয়নের আকারের উপর অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে। ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে অ্যাসিডের শক্তি তত বেশি হবে। কেন? খেয়াল করো, ধরো আমি হাইড্রোজেন আয়োডাইড, আমরা যদি আয়োডাইড, ব্রোমাইড আর ক্লোরাইডের মধ্যে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সবচেয়ে বেশি আকার কিন্তু বড় আয়োডাইডের, তারপর ব্রোমাইডের, তারপর ক্লোরাইডের। তো আমি যদি হাইড্রোজেন আয়োডাইড আঁকি, ধরো আয়োডাইডের আকার হচ্ছে কি এত বড়, ঠিক আছে, ধরো হচ্ছে এটা হচ্ছে আয়োডাইড, তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে এখানে, ওকে, এটা হচ্ছে আমাদের আয়োডাইড, এটা হচ্ছে আমাদের H+, এটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়োডাইড। আর এখানে হচ্ছে কি ব্রোমাইড হচ্ছে তার থেকে একটু ছোট, আর তার সাথে এখানে হচ্ছে আমাদের H+, আর এখানে হচ্ছে ব্রোমাইড। আর ক্লোরাইড হচ্ছে গিয়ে আরও একটু ছোট, আর তার সাথে হচ্ছে এখানে হাইড্রোজেন যুক্ত আছে। খেয়াল করো, কোনো একটা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ধারণ করা হয় সেই অ্যাসিডটা কত তাড়াতাড়ি বিয়োজিত হচ্ছে বা কত বেশি বিয়োজিত হচ্ছে, প্রতি লিটার এককে সে কতটুকু বিয়োজিত হচ্ছে, তার মাধ্যমে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ধারণ করা হয়। এখন খেয়াল করো, এখানে যে অ্যাসিড তার আমাদের হচ্ছে অ্যানায়নের উপর বা ঋণাত্মক আয়নের সাথে যত লুজলি যুক্ত থাকবে, মানে যত দুর্বলভাবে যুক্ত থাকবে, সেই অ্যাসিড কিন্তু তত তাড়াতাড়ি বিয়োজিত হবে, তাই না? যত দুর্বল বন্ধন, যত দুর্বল তত কিন্তু তাড়াতাড়ি বন্ধনটা ভেঙে যাবে। খেয়াল করো, তো এখন এই যে আমাদের অ্যাসিডগুলো আছে তার মধ্যে খেয়াল করো তো কাদের বন্ধনটা সবচেয়ে দুর্বল হবে? যে অ্যাসিডের মধ্যে হচ্ছে গিয়ে অ্যানায়ন আর ক্যাটায়নের কেন্দ্র হচ্ছে দূরে অবস্থান করবে। খেয়াল করো তো, এখানে আয়োডিনের আকার অনেক বড় হওয়ায় আয়োডিন আর আমাদের আয়োডাইড আর হচ্ছে গিয়ে H+ বা প্রোটনের হচ্ছে গিয়ে মাঝে কেন্দ্রের দূরত্ব সবচেয়ে বেশি, তারপর ব্রোমাইড এবং প্রোটনের H+-এর, এবং সবার শেষে দেখো ক্লোরাইড আয়ন এবং H+-এর কেন্দ্র দুইটা কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করতেছে। খেয়াল করো, তাহলে তাদের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বন্ধনটা হবে সবচেয়ে দুর্বল, এই জন্যে খুব সহজেই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে প্রোটন দান করতে পারবে। হাইড্রোজেন ব্রোমাইড তার থেকে একটু কম সহজে প্রোটন দান করবে, এবং হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু সবচেয়ে দেরিতে প্রোটন দান করবে। তার মানে সবচেয়ে সহজে ভেঙে যাচ্ছে কে? হাইড্রোজেন আয়োডাইড। এই কারণে হাইড্রোজেন আয়োডাইড যেহেতু সবচেয়ে সহজে হচ্ছে গিয়ে ভেঙে গিয়ে বা প্রোটন দান করতে পারতেছে, তার মানে দ্রবণে সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে বেশি প্রোটন দান করতে পারবে কে? হাইড্রোজেন আয়োডাইড। এর জন্য হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে কি এখানে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড। তার মানে ঋণাত্মক আয়নের আকার যত বড় অ্যাসিড তত বেশি শক্তিশালী। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে হাইড্রাসিডগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো অন্যান্য অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। 3 নম্বর রুলে আমরা আসি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে। অক্সো অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেন যুক্ত থাকে তাদেরকে বলা হয় অক্সো অ্যাসিড,
ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেন যুক্ত থাকলে তাকে বলা হয় অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিড সমূহের শক্তিমাত্রা নির্ণয় করার জন্য অক্সো অ্যাসিডগুলোর শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। অক্সো অ্যাসিডগুলোর আমাদের হচ্ছে গিয়ে কি নির্ভর করে, শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। তো এখানে দেখো আমাদের যেই অক্সো অ্যাসিডগুলো দেয়া আছে, এই যে কিছু অক্সো অ্যাসিড এখানে দেয়া আছে, তাদের মধ্যে যদি আমরা তুলনা করি, খেয়াল করো অক্সো অ্যাসিডের হচ্ছে কি আমরা কি বলেছি যে শক্তিমাত্রা নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। তো এই ক্ষেত্রে আমাদের যেই অক্সো অ্যাসিডগুলো আছে তাদের জারণ মান যদি দেখি, তো প্রথম হচ্ছে কি আমাদের পারক্লোরিক অ্যাসিড HClO4। তো এখানে যদি আমি জারণ মান হিসাব করি, এখানে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -8, ঠিক আছে, আর হাইড্রোজেন হচ্ছে +1। তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিনের জারণ মান হবে +7, ঠিক আছে, +7। তারপর যদি আমরা দেখি যে H2SO4 তার ক্ষেত্রে -8, এখানে হচ্ছে +2, তাহলে সালফারের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, তার জারণ মান হবে +6। HNO3 এর ক্ষেত্রে -6 +1, তাহলে এটা হচ্ছে +5। H2SO3 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে -6, এখানে হচ্ছে +2, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে গিয়ে +4। এবং HNO2 এর ক্ষেত্রে এটা হচ্ছে -4, এখানে হচ্ছে +1, তার মানে হচ্ছে +3। খেয়াল করো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, তারপর H2SO4, HNO3, H2SO3 এবং HNO2। এবং যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি সে হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তারপর H2SO4, HNO3, H2SO3, HNO2। এই ক্রম অনুসারে কিন্তু তাদের হচ্ছে শক্তিমাত্রা নির্ভর করে। তাদের তাহলে সাজানো হচ্ছে কিসের উপর ভিত্তি করে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার সবচেয়ে বেশি তার শক্তিমাত্রা সবচেয়ে বেশি, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে যার কম তার শক্তিমাত্রা সবচেয়ে কম। তাহলে কার ক্ষেত্রে এটা কার্যকর? অক্সো অ্যাসিড সমূহের ক্ষেত্রে, ঠিক আছে। এখন কথা হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অক্সো অ্যাসিডগুলার দেখা গেল যে দুটো অক্সো অ্যাসিড আছে, তাদের প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান, যেমন নাইট্রিক অ্যাসিড এবং আমাদের হচ্ছে গিয়ে H3PO4, HNO3 এবং H3PO4 দুইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি হিসাব করি, নাইট্রিক অ্যাসিডের +5, H3PO4 যদি হিসাব করি -8 +3, তো ফসফরাসের হচ্ছে কি আমাদের জারণ মান আসে +5, তো দুইটারই +5। এখন কথা হচ্ছে গিয়ে দুইটা যদি জারণ মান সমান হয় তবে কোন অ্যাসিডটার শক্তিমাত্রা বেশি হবে এটা আমরা কীভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে যদি অক্সো অ্যাসিডের যদি দুটি অক্সো অ্যাসিডের জারণ মান যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা 4 নম্বর রুলে আসব। সেক্ষেত্রে আমরা দেখব যে এর কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার যার যত ছোট, তার মানে যার চার্জ ঘনত্ব তত বেশি, ঠিক আছে। খেয়াল করো যদি দুটি অক্সো অ্যাসিডের জারণ মান পরস্পর সমান হয় তবে কেন্দ্রীয় পরমাণুর আকার যার বেশি, তার মানে চার্জ ঘনত্ব যার বেশি, সেটিকেই হচ্ছে কি আমরা বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে ধরে নিব। যেমন এখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুইটা কেন্দ্রীয় পরমাণুর মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, যেহেতু নাইট্রোজেনের আকার ছোট তার মানে তার চার্জ ঘনত্ব বেশি, সেজন্য আমাদের নাইট্রিক অ্যাসিড আমাদের H3PO4 থেকে বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। ওকে, তো আমরা সবশেষে দেখব হচ্ছে কি অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। ওকে, তো নেক্সট আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র। অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র হচ্ছে গিয়ে খুবই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, খুবই দুর্বল অ্যাসিডের হচ্ছে গিয়ে বিয়োজন ধ্রুবক নির্ণয় করার সূত্র হচ্ছে অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র। খেয়াল করো অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র শুধুমাত্র দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য। বারবার এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র কাজ করবে না। তো দুর্বল অ্যাসিড বা ক্ষার কারা? দুর্বল অ্যাসিড বা ক্ষার বলতে আমরা বুঝবো জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড বা ক্ষার। অজৈব অ্যাসিড বা ক্ষার কিন্তু আমাদের দুর্বল অ্যাসিড হবে না, সেক্ষেত্রে অসওয়াল্ডের লৌহীকরণ সূত্র কিন্তু থাকবে না। আচ্ছা, তো ধরে নিই একটা দুর্বল অ্যাসিড HA, সে যেহেতু একটা দুর্বল অ্যাসিড তার মধ্যে একটা হচ্ছে গিয়ে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে সে একটা প্রোটন দান করলো, একটা অ্যানায়ন দান করলো। তো বিক্রিয়ার শুরুতে T যখন 0, তখন প্রাথমিক ঘনমাত্রা ধরে নেই অ্যাসিডের ঘনমাত্রা ছিল হচ্ছে গিয়ে C। সেক্ষেত্রে আমাদের প্রোটন তখনও কোনো প্রোটন তৈরি হয় নাই, আমাদের কোনো অ্যানায়নও তৈরি হয় নাই, কারণ অ্যাসিডে কোনোটা বিয়োজিত হয় নাই। তো
তো যখন টি ইজ ইকুয়াল টু টি মানে টি সময় পর সাম্যাবস্থায় পৌঁছাতে যদি টি সময় লাগে, তখন ধরে নিই যে সাম্যাবস্থায় পৌঁছে গেছে বিক্রিয়া। সেক্ষেত্রে যদি অ্যাসিডের বিয়োজন মাত্রা হয় আলফা, তার মানে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তার মানে সি মোল থেকে কতটুকু বিয়োজিত হবে, সি আলফা পরিমাণ। ঠিক আছে, তার মানে সি থেকে সি আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেল। এই 1 মোল থেকে একটা প্রোটন তৈরি হয়, একটা অ্যানায়ন তৈরি হয়, তাহলে সি আলফা পরিমাণ থেকে কয়টা প্রোটন তৈরি হবে, সি আলফা পরিমাণ প্রোটন তৈরি হয়েছে, সি আলফা পরিমাণ অ্যানায়ন তৈরি হয়েছে। এখন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা জানি কে এ ইজ ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এ মাইনাস ডিভাইড বাই এইচ এ। এটা কিন্তু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আমরা সূত্র দেখে এসেছি। সেক্ষেত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, সি আলফা ইন্টু সি আলফা, এইচ প্লাসের পরিমাণ সি আলফা, এ মাইনাসের পরিমাণও সি আলফা, ডিভাইড বাই অ্যাসিড হচ্ছে কি আমাদের, অ্যাসিডের হচ্ছে গিয়ে ঘনমাত্রা হচ্ছে সি মাইনাস সি আলফা, তো সি মাইনাস সি আলফা হচ্ছে বসিয়ে দিলাম। তো আচ্ছা, এটা কিন্তু হচ্ছে মূল সংখ্যা, কিন্তু যেহেতু সবগুলোর আয়তন সমান, ঠিক আছে, বা 1 লিটার ধরে নেওয়া হয়েছে, এখানে মোল পার লিটার ধরা হয়েছে, আয়তন যেহেতু 1 লিটার ধরা হয়েছে, সেজন্য আমি এটাকেই কিন্তু হচ্ছে গিয়ে ডিভাইড বাই 1 দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমি হিসাব করছি আর কি, ঘনমাত্রার জায়গায় এই কারণে আমরা মোল সংখ্যা বসাচ্ছি। তো আমাদের এটা যদি হিসাব করি তাহলে কি আসবে, আলফা স্কোয়ার ইন্টু সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এখন আমরা জানি যে অ্যাসিডটা যেহেতু আমাদের খুবই দুর্বল অ্যাসিড, তার মানে সে স্বল্প বিয়োজিত। স্বল্প বিয়োজিত অ্যাসিডের ক্ষেত্রে এই আলফার মানটা হচ্ছে 1 থেকে অনেক বেশি ছোট। এই যে আমরা এখানে দেখেছি আলফা মানটা 1 থেকে অনেক বেশি ছোট। সেক্ষেত্রে আমি লিখতে পারি 1 মাইনাস আলফা, এটা প্রায় 1-এর সমান হবে, কারণ 1 থেকে আলফা যেহেতু অনেক ছোট, সেই জন্য আলফা পরিমাণ যদি এটা থেকে বিয়োগ দিই তাহলে সেটা মানটা কিন্তু 1-এর খুব কাছাকাছি রয়ে যায়, 0.99 সামথিং। তো এটাকে আমি 1 লিখতে পারি। তো সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস আলফাকে 1 লিখতে পারি কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখান থেকে আলফা লেখা যায় আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ ডিভাইড বাই সি। ঠিক আছে, এটা কিন্তু বিয়োজন মাত্রার সূত্র, এটা হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবকের সূত্র। আর এখান থেকে যদি আমি হচ্ছে প্রোটনের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, প্রোটনের ঘনমাত্রা দেখো এইচ প্লাস ইজ ইকুয়াল টু সি আলফা। তো সি আলফাতে এখানে আলফার মানটা বসিয়ে দিলে সি ইন্টু, দেখো আলফার মানটা যদি বসিয়ে দিই তাহলে রুট ওভার কে এ বাই সি ইন্টু সি। এটাকে আমি লিখতে পারি রুট ওভার কে এ বাই সি ইন্টু রুট ওভার সি ইন্টু সি, কারণ রুট ওভার সি স্কোয়ার, তো একটা সি যদি কাটা চলে যায় তাহলে আমাদের কি থাকে রুট ওভার সি ইন্টু কে এ। এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্রোটনের ঘনমাত্রা নির্ণয় করার সূত্র। এখান থেকে যদি আমরা প্রোটনের ঘনমাত্রা নির্ণয় করতে পারি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, তার থেকে কিন্তু আমরা ইজিলি পিএইচ নির্ণয় করে ফেলতে পারি, মাইনাস লগ এইচ প্লাস ইউজ করে আমরা কিন্তু পিএইচ বের করতে পারবো। আচ্ছা, তো এটা হলো আসলে লৌহকরণ সূত্র। তারপর আমরা চলে আসি পিএইচ এবং পিওএইচ। এটা আমরা মোটামুটি সবাই খুব ভালোভাবে বুঝি, তো আমরা খুবই তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে যাব, খুব তাড়াতাড়ি আমরা এই পার্টটা দেখে ফেলবো। নর্মালি কোনো একটা অ্যাসিড বা ক্ষারের অম্লত্ব বা ক্ষারত্ব হচ্ছে গিয়ে প্রোটন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে এটা হিসাব করার সুবিধার্থে আমাদের প্রোটন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের মানকে বলা হয় পিএইচ, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের মানকে পিওএইচ হিসেবে প্রকাশ করা হয়। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস। এখন এটি হচ্ছে আমাদের পিএইচ, কারণ হচ্ছে গিয়ে যদি লগারিদম দিয়ে ব্যবহার করলে এইচ প্লাস বা ওএইচ মাইনাসের মান যে হচ্ছে গিয়ে 10-এর ঘাত হিসেবে আসে, এটা কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে পাওয়া যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে হিসাব করা সহজ। ঠিক আছে, তো এই জন্য আমরা কিন্তু হচ্ছে পিএইচ বা পিওএইচ লগারিদম আকারে ব্যবহার করি। এখন কোন একটা জলীয় দ্রবণে আমরা জানি যে আয়নিক গুণফল KW ইজ ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস। তাহলে আমি যদি উভয় পাশে যদি লগ নেই, লগ KW মাইনাস লগ যদি দিকে নেই এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, এখান থেকে লিখতে পারি লগ নিলে পাশের গুণটা হয়ে যাবে যোগ, লিখতে পারি মাইনাস লগ KWকে লিখতে পারি PKW, মাইনাস লগ এইচ প্লাসকে লিখতে পারি পিএইচ, মাইনাস লগ ওএইচ মাইনাসকে লিখতে পারি পিওএইচ। তার মানে PKW মানে পানির আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পিএইচ প্লাস পিওএইচ। ঠিক আছে, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি KW ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 14, তার মানে PKW ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 ইনভার্স 14, যেটাকে আমি মান নিলে আমি পেয়ে যাব লগ, এখান থেকে আসবে হচ্ছে 14, তার মানে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14। ঠিক আছে, তার মানে আমি যদি পিএইচ নির্ণয় করি সেখান থেকে পিওএইচ বের করতে পারবো, পিওএইচ নির্ণয় করলে সেখান থেকে পিএইচ বের করতে পারবো। ঠিক আছে,
তো যদি কোনো ক্ষারীয় দ্রবণের পিএইচ বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা আগে পিওএইচ নির্ণয় করব, তারপর পিএইচ বের করব। আচ্ছা, তো এই থিওরির যেই আমরা হচ্ছে গিয়ে লাস্ট হিসেবটা বলবো সেটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি? সাধারণত যেহেতু হচ্ছে আমাদের পিকেডাব্লিউর মান হচ্ছে কি 14 আমরা নির্ণয় করে ফেলছি, সেক্ষেত্রে অ্যাসিডের আমাদের বা কোনো একটা দ্রবণের পিএইচ সাধারণত আমরা যদি হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে কি 14, ঠিক আছে, সর্বোচ্চ মান 14, পিওএইচ এরও সর্বোচ্চ মান 14, ঠিক আছে, এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। তো এই 0 থেকে 14 পর্যন্ত পিএইচ এবং পিওএইচ এর মান ধরে যে স্কেল প্রণয়ন করা হয়েছে সেটাকে বলা হয় পিএইচ স্কেল, ঠিক আছে। তো এই পিএইচ স্কেলে দেখো 0 থেকে 14 পর্যন্ত সবগুলো মান দেওয়া আছে। এখানে পিএইচ এর মান 0 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত দিতে পারে, পিওএইচ এর মানও 14 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত আসতে পারে। তো খেয়াল রাখবা, যদি কোনো একটা জলীয় দ্রবণে যদি হচ্ছে গিয়ে কী হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান হয়, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই সেটা। তাহলে আমি কি লিখতে পারবো যে H প্লাস ইন্টু OH মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10 ইনভার্স 14। এখানে যদি দুইটা সমান হয়ে যায় তাহলে আমি লিখতে পারবো যে H প্লাস এর ঘনমাত্রা স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 14। এখান থেকে কিন্তু আমি লিখতে পারবো H প্লাস ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7। এটা কিন্তু লেখা হয়েছে H প্লাস ইজ ইকুয়াল টু OH মাইনাস ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7। তো উভয় পাশে যদি আমি মাইনাস লগ নেই তাহলে লিখতে পারি হচ্ছে গিয়ে PH ইজ ইকুয়াল টু POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 ইনভার্স 7 বা 7। তার মানে যদি কোনো একটা দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এবং আমাদের হচ্ছে গিয়ে প্রোটনের ঘনমাত্রা সমান হয়, তাহলে আর সেই দ্রবণের পিএইচ এর মান হবে 7, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে সেই দ্রবণের কোনো একটা প্রশম দ্রবণে কিন্তু কি হয়, আমাদের হচ্ছে H প্লাস আর হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা সমান হয়। কোনো একটা প্রশম দ্রবণে কিন্তু হচ্ছে গিয়ে প্রোটন আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান হয়। তাহলে সেক্ষেত্রে প্রশম দ্রবণের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, প্রশম দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান হবে 7। তো এই জন্যে পিএইচ 7কে নিউট্রাল ধরে এই 7-এর নিচের যত আছে, মানে খেয়াল করো, পিএইচ যত কম হবে তার কিন্তু দেখো পিএইচ ইজ ইকুয়াল টু যেহেতু মাইনাস লগ H প্লাস, ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে, তার মানে পিএইচ এর মান যত কম হবে H প্লাসের ঘনমাত্রা তত বেশি হবে, ঠিক আছে। তার মানে পিএইচ যত কম হাইড্রোক্স আমাদের হচ্ছে কি প্রোটনের ঘনমাত্রা তত বেশি। তার মানে পিএইচ যত কম সেটা হচ্ছে তত অ্যাসিডিক হবে, আর পিএইচ যত বেশি সেটা হচ্ছে তত ক্ষারীয় হবে, কারণ সেক্ষেত্রে প্রোটনের ঘনমাত্রা তত কম হবে। একইভাবে POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ OH মাইনাস, ঠিক আছে। তার মানে POH এর মান যত কম হবে, ঠিক আছে, OH মাইনাসের ঘনমাত্রা তত বেশি হবে। কিন্তু আবার PH ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH। তার মানে এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে POH এর মান যত কম হবে PH এর মান তত বেশি হবে। তার মানে ঘুরে ফিরে বলতে পারি PH এর মান যত বেশি তত হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তত বেশি। দুইটা সম্পর্ক দেখো, আমাদের হাইড্রোক্সিল আয়নের মান দেখো, পিএইচ এর মান যত বেশি পিওএইচ এর মান তত কম, পিওএইচ এর মান তত কম হাইড্রোক্সিল আয়নের মান তত বেশি। তার মানে আমি লিখতে পারি পিএইচ এর মান যত বেশি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তত বেশি। এই জন্য পিএইচ এর মান 7-এর যত উপরে হবে ততই হচ্ছে গিয়ে দ্রবণ কি হবে, ক্ষারীয় হবে, আর পিএইচ এর মান 7-এর কমের নিচে নামলে দ্রবণ কি হবে, অ্যাসিডিক হবে। এটা তো আমরা খেয়াল করব, ঠিক আছে। তো এইগুলো সব তোমাদের জানা কথা, তবু একটা হচ্ছে গিয়ে বেসিক পাঠ আমরা নিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো প্রথমে হচ্ছে গিয়ে যে এই প্রবলেমটা আসে সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ এত হলে ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। একদম ইজি ম্যাথ। তো কীভাবে করব আমরা, দেখো HCl জলীয় দ্রবণে কি করবে, ভেঙে গিয়ে H প্লাস দিবে আর OH মাইনাস প্রদান করবে। তার মানে আমি যদি H প্লাসের ঘনমাত্রা জানি তাহলে কিন্তু আমি HCl এর ঘনমাত্রা জেনে যাব, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জেনে যাব। এখন দেয়া আছে pH ইজ ইকুয়াল টু 2.6990। আমরা জানি pH মানে হচ্ছে গিয়ে মাইনাস লগ H প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2.699, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যেতে হচ্ছে গিয়ে ক্যালকুলেটারের সাথে হচ্ছে গিয়ে আমি H প্লাসের ঘনমাত্রা নির্ণয় করি। মাইনাস লগ হচ্ছে গিয়ে এটা কি হয়ে যাবে বলো তো, এটা হচ্ছে গিয়ে আমাদের মাইনাসটাই পাশে চলে আসবে, আর হচ্ছে গিয়ে
লগ হচ্ছে যদি ইনভার্স দিই তাহলে কিন্তু এই মানটা চলে আসবে। ক্যালকুলেটরে যদি তুমি হচ্ছে মানটা বসিয়ে দাও তাহলে মানটা পাবে হচ্ছে গিয়ে হিসাব করলে 1.99 ইন্টু 10⁻³ মোল পার লিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু 10⁻³ মোল পার লিটার লেখা যায়। তাহলে যেহেতু হচ্ছে কি আমাদের H প্লাস বা প্রোটনের ঘনমাত্রা 2 ইন্টু 10⁻³ মোল পার লিটার, তার মানে লিখতে পারি যে HCl এর ঘনমাত্রা 2 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এটা কিন্তু আমাদের আনসার। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা এটা হচ্ছে বুয়েটে 2016-17 আসা একটি কোশ্চেন। দেখো বলা আছে যে হাইড্রোজেন আয়নের 5.6 ইন্টু 10⁻² মোলার ঘনমাত্রা বিশিষ্ট 500 ml আমের রসের সাথে হাইড্রোজেন আয়নের এত মোলার ঘনমাত্রা বিশিষ্ট 500 ml কমলা লেবুর রস মিশ্রিত করে একটি কী করা হলো, মিশ্রণ তৈরি করা হলো। ফলের মিশ্রণে পিএইচ করতে হবে, মিশ্রণটি পানযোগ্য হবে কিনা। পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -log H+, তার মানে আমার আগে কী বের করতে হবে, H+ এর ঘনমাত্রা বের করতে হবে। তো H+ এর ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, H+ এর ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, দেখো তো কি দেওয়া আছে এখানে, আয়তন দেওয়া আছে V1, আর এটা হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে S1। তো আমরা এখান থেকে কী করতে পারি, যে আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমি কীভাবে বের করবো, হচ্ছে গিয়ে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে C ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N/V। প্রথমে আমার মোল সংখ্যা বের করতে হবে। তাহলে মোল সংখ্যা যদি যোগ করি, মোল সংখ্যার যোগফল N1 প্লাস N2 ডিভাইডেড বাই মোট আয়তন, তোমরা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে V1 প্লাস V2। এই সূত্র কিন্তু আমরা এখানে যদি বসিয়ে দিই, মানে মোল সংখ্যার যোগফল ডিভাইড বাই মোট আয়তন যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে মোল সংখ্যার যোগফলের মধ্যে আমি কী পাবো, আমরা জানি N ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু S ইন্টু V, তার মানে ঘনমাত্রা ইন্টু আয়তন। তাহলে 1 নম্বর দ্রবণের হচ্ছে গিয়ে ঘনমাত্রা হচ্ছে গিয়ে 5.6 ইন্টু 10⁻² ইন্টু হচ্ছে গিয়ে 500 আমাদের হচ্ছে গিয়ে ml আয়তন, এটাকে আমি হচ্ছে লিটারে প্রকাশ করি, ডিভাইড বাই 1000 দিলাম। ঠিক আছে, ইন্টু প্লাস দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে 4.4 ইন্টু 10⁻² ইন্টু আয়তন হচ্ছে 500 ml, মানে 500 ডিভাইড বাই 1000। আর হচ্ছে গিয়ে নিচে মোট আয়তন হচ্ছে গিয়ে 500 বাই 1000 প্লাস 500 বাই 1000। এই যে দেখো আয়তন কোনটি দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের 500, এটা হচ্ছে আমাদের S2, এটা হচ্ছে আমাদের V2। তো সবগুলো মান আমরা বসিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে প্রোটনের ঘনমাত্রা পেয়ে যাব। প্রোটনের ঘনমাত্রা এখানে আসবে হচ্ছে সব কিছু হিসাব করলে 0.05 মোলার। এখন শুধু এটা যদি আমি এখানে বসিয়ে দিই, -log H+ এর জায়গায় হচ্ছে 0.05 বসিয়ে দিলে কিন্তু মানটা হচ্ছে গিয়ে চলে আসবে। তো পিএইচ এর মান হবে 1.301। এখন কথা হচ্ছে কি মিশ্রণটি পানযোগ্য হবে কিনা। দেখো 1.31, তার মানে এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেলের একদম বাম দিকে অবস্থান করতেছে। এটা যদি হয় হচ্ছে প্রশম, তাহলে পিএইচ স্কেলে একদম বাম দিকে অবস্থান করতেছে। এটা কিন্তু হচ্ছে তীব্র অম্লীয়। ঠিক আছে, তীব্র অম্লীয়। তো তীব্র অম্লীয় কিন্তু দ্রবণ কিন্তু পানযোগ্য হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে পানযোগ্য হবে না, খেয়াল করো। ঠিক আছে, হবে না, এটা কিন্তু আমাদের আনসার। এবার তৃতীয় কোশ্চেনে আসি। তৃতীয় কোশ্চেনে দেওয়া আছে যে 25 ml 0.1 মোলার HCl দ্রবণকে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রাইটেশনের সময় নিম্নে উল্লেখিত বিভিন্ন স্তরে পিএইচ এর মান বের করো। প্রথমটা হচ্ছে 24.99 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, সেকেন্ড হচ্ছে 25.1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে। খেয়াল করো ট্রাইটেশন যখন করা হচ্ছে, আমাদের ট্রাইটেশন হচ্ছে কার, অম্লক ট্রাইটেশনে কি হয়, H+ আর OH- মিলে পানি উৎপন্ন হয়। তার মানে আমাদের খেয়াল করতে হবে যে অ্যাসিড দ্রবণ থেকে কত মোল আমাদের প্রোটন আসতেছে, আর ক্ষার দ্রবণ থেকে কত মোল আমাদের হাইড্রোক্সিল আয়ন আসতেছে, বা ক্ষার দ্রবণ কতটুকু হচ্ছে প্রোটন গ্রহণ করতেছে। তো আমরা যদি এই দুটার মোল সংখ্যা বের করতে পারি, তার মানে হচ্ছে যত মোল প্রোটন যত মোল হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, অবশিষ্ট প্রোটন অথবা হাইড্রোক্সিল আয়ন দ্বারাই কিন্তু হচ্ছে দ্রবণের পিএইচ নির্ণীত হবে। তাহলে আমরা এখানে দেখো প্রথমে 24.99 ml NaOH যোগ করা হলো। তাহলে আমরা দেখি হচ্ছে গিয়ে অ্যাসিডের মোল সংখ্যা Na = 25 ml × 0.1। ঠিক আছে, 25কে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি,
ঠিক আছে। তো 25 ডিভাইড বাই 1000 ইন্টু 0.1, এটা হচ্ছে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা। এটাকে লিখতে পারি 25 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.1। আর ক্ষারের মোল সংখ্যা হচ্ছে গিয়ে দেখো 24.99 ml NaOH যোগ করা হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে 24.99 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.1। খেয়াল করলেই বুঝতে পারবো হচ্ছে এখানে কিন্তু হচ্ছে গিয়ে অ্যাসিডের মোল সংখ্যা বেশি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে H প্লাসের ঘনমাত্রা হবে হচ্ছে গিয়ে অ্যাসিডের মোল সংখ্যা যেহেতু বেশি, তার মানে হচ্ছে 25 মাইনাস 24.99 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.1 লেখা যায় কিন্তু, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা থেকে ক্ষারের মোল সংখ্যা বিয়োগ দিয়েছি। ডিভাইড বাই মোট আয়তন কত, ডিভাইড বাই মোট আয়তন হচ্ছে গিয়ে 25 প্লাস 24.99 ডিভাইড বাই 1000, ঠিক আছে। এখান থেকে ঘনমাত্রা আসে হচ্ছে গিয়ে ঘনমাত্রাটা আমরা হিসাব করব যতই আসে। এখানে হচ্ছে একটা আমাদের তো মানটা যদি হিসাব করি, মানটা আসে হচ্ছে গিয়ে 0.00002, ঠিক আছে, 0004। তো এটাকে যদি আমি এখন হচ্ছে পেজ বের করতে চাই, পেজের উল্টো হচ্ছে গিয়ে মাইনাস লগ H প্লাস, এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রাটা বসিয়ে দিব, তাহলে আমার মানটা পেয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস লগ H প্লাস, এই ঘনমাত্রা মানটা বসিয়ে দিলে হয়ে যাবে 4.6989। হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য পেজ। খ নাম্বারের ক্ষেত্রে এটা একটু আমরা হচ্ছে শর্টকাটে করে ফেলবো। খ নাম্বারের ক্ষেত্রে এবার কিন্তু হচ্ছে 25.1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, তার মানে ক্ষারের মোল সংখ্যা হবে বেশি, ঠিক আছে। তো ক্ষারের মোল সংখ্যা বেশি হলে সরাসরি আমরা হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করব, তার মানে OH মাইনাস কিন্তু এখানে বেঁচে যাবে, অবশিষ্ট থাকবে, H প্লাস সবগুলো ছড়িয়ে হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে 25.1 এটা হচ্ছে ক্ষারের আয়তন, আর অ্যাসিডের হচ্ছে 25 মাইনাস 25 ml, তার মানে এখানে হচ্ছে 10 ইনভার্স 3 দিব লিটার নেওয়ার জন্য। ঘনমাত্রা হচ্ছে 0.1, আর মোট আয়তন হচ্ছে গিয়ে 25.1 প্লাস 25। তো এখান থেকে আমার হচ্ছে OH মাইনাস একটা মান আসবে, তো এটা হচ্ছে কিছু একটা আসলো। তো এই মানটাকে হচ্ছে কি আমি কি করব, POH নির্ণয় করব। POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ করবো, এখানে এই OH মাইনাসের মানটা বসিয়ে দেব। এই POH থেকে আমি PH বের করব, PH বের করব 14 মাইনাসের এই মাইনাস POH বের করব, তার মানে 14 মাইনাস লগ, ঠিক আছে, হচ্ছে গিয়ে OH মাইনাস। তো এই মানটা যদি আমি বসিয়ে দিই, OH মাইনাসের মানটা যদি এখান থেকে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি সরাসরি মানটা পেয়ে যাবো হচ্ছে PH এর মান পাবো 10.3, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে PH। আচ্ছা, তো এবার আমাদের এই টপিকের লাস্ট কোশ্চেন 4 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে একটি বুয়েটের 2016-17 তার একটি প্রশ্ন, যে একটি সার কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরিত হয়ে পাশের মৎস্য চাষের একটি পুকুরের পানিতে দ্রবীভূত হয়। যদি দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা হয় 0.01 মোলার, আর বিয়োজন ধ্রুবক হয় যদি KB 1.8 × 10^5, তাহলে পুকুরের পানি পেজ করতে হবে। দেখো অ্যামোনিয়া NH3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা দুর্বল ক্ষার, এটা হচ্ছে আমাদের একটা কি দুর্বল ক্ষার। তো দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার পানির পিএইচটা বের করার জন্য আমরা জানি পিএইচ প্লাস POH ইজ ইকুয়াল টু 14, তার মানে এখান থেকে আমি পিএইচ বের করতে হলে আমি কি করতে পারবো, PH ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH, তার মানে আমি আগে POH বের করব, তারপর 14 থেকে এটা বিয়োগ দিয়ে PH এর মান বের করব। তো POH বের করতে হলে আমাদের কি লাগবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র অনুসারে OH মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে KB ইন্টু আমাদের হচ্ছে গিয়ে C, তার মানে হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ঘনমাত্রা। মানটা যদি আমি বসিয়ে দিই, KB এর মান হচ্ছে 1.8 × 10^5 ইন্টু অ্যামোনিয়ার ঘনমাত্রা দেওয়া আছে 0.01, তাহলে আমাদের হচ্ছে এখানে মান আসে 4.2426 × 10^4 মোলার, ঠিক আছে।
তো এখন আমি এখান থেকে যদি OH মাইনাস থেকে যদি POH বের করতে চাই, তাহলে POH ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস লগ 4.2426 ইন্টু 10^4। তো আমি যদি এখন এখানে হচ্ছে গিয়ে মানটা বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, POH এর মানটা হচ্ছে আমি পেয়ে যাব। তো আমি একটু ক্যালকুলেটর যদি হিসাব করি, 4.2426 ইন্টু 10^4 থেকে যদি মাইনাস লগ বসিয়ে দিলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 3.3723 3.3723 এটা হচ্ছে আমাদের POH এর মান। সুতরাং এখান থেকে আমি PH এর মান বের করে ফেলতে পারবো, 14 মাইনাস POH এর মান, তার মানে 3.2723। ঠিক আছে, তাহলে যদি হিসাব করি 14 মাইনাস আনসার হবে 10.6276। এটা হচ্ছে আমাদের PH এর মান। ওকে, তাহলে আমাদের PH সংক্রান্ত আলোচনা মোটামুটি শেষ। এবার আমরা নেক্সট টপিক শুরু করব। নেক্সট টপিক হচ্ছে আমাদের বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হলো হচ্ছে গিয়ে এমন একটা দ্রবণ যেই দ্রবণ থেকে বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও কি হয়, দ্রবণের PH এর মান কি থাকে, অপরিবর্তিত থাকে। তাকে বলা হয় বাফার দ্রবণ। এমন একটি দ্রবণ যে দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের PH অপরিবর্তিত থাকে। তো নর্মালি কি হয়, কোনো একটা দ্রবণে যদি আমি ধরি এটা একটা দ্রবণ আছে, তো এই দ্রবণে যদি আমি কি করি, অ্যাসিড দেই, HCl দেই, তাহলে কি হবে, এখানে দ্রবণে H+ এর পরিমাণ বৃদ্ধি পাবে। H+ এর পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে, PH এর পরিমাণ হ্রাস পাবে। একইভাবে দ্রবণে যদি আমি হচ্ছে গিয়ে একটা ক্ষার দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দ্রবণে কি হবে, OH এর পরিমাণ, OH- এর পরিমাণ বৃদ্ধি পাবে। তখন আমাদের কি হবে, OH- এর পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের হচ্ছে গিয়ে PH এর মান বৃদ্ধি পাবে। তো এই যে যদি আমি অ্যাসিড বা ক্ষার দিই, তাহলে PH এর মান হয় বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এটি হচ্ছে কি আমাদের নর্মালি হওয়ার কথা। কিন্তু কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে এটাতে যতই অ্যাসিড বা ক্ষার, মানে যতই না, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে অ্যাসিড ক্ষার দেওয়া হলো না কেন, এটার PH কি থাকে, কনস্ট্যান্ট থাকে, PH থাকে কনস্ট্যান্ট। এই ধরনের দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। ঠিক আছে। তো বিভিন্ন ধরনের বাফার দ্রবণ হচ্ছে দেখা যায়, তার মধ্যে প্রধান 4 ধরনের বাফার দ্রবণ এখানে উল্লেখ করা হলো। প্রথমটা হচ্ছে গিয়ে একটা দুর্বল অ্যাসিড, যেমন এখানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এবং তার সাথে সেই দুর্বল অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তার মিশ্রণ। যেমন দুর্বল অ্যাসিডটা হচ্ছে CH3COOH, তার সাথে একটা শক্তিশালী ক্ষার যদি বিক্রিয়া করে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে কি, তার লবণ উৎপন্ন হবে CH3COONA, সোডিয়াম ইথানয়েট। তার মানে সেই অ্যাসিড, দুর্বল অ্যাসিড আর শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া উৎপন্ন যে লবণ, এই যে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েট, এর জলীয় দ্রবণকে বলা হবে বাফার দ্রবণ। ঠিক একইভাবে দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিডের সাথে তার বিক্রিয়া উৎপন্ন লবণের মিশ্রণকে কি বলা হয়, বাফার বলা হয়। যেমন একটা দুর্বল ক্ষার হচ্ছে কি আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিজে এবং তার সাথে যদি একটা তীব্র অ্যাসিড, যেমন হচ্ছে HCl এর বিক্রিয়া উৎপন্ন হয় কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়া তার উৎপন্ন লবণ, এই দুটো লবণের মিশ্রণকে বলা হবে আমাদের একটা বাফার দ্রবণ। ঠিক আছে। 3 নম্বর হলো একটা দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, যেমন আমাদের ইথানোয়িক অ্যাসিড CH3COOC, একটু মুছে ফেলি, CH3COOH, তার সাথে যদি একটা হচ্ছে গিয়ে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে লবণ, উৎপন্ন হবে অ্যামোনিয়াম ইথানোয়েট বা CH3COONH4। এই মিশ্রণের দ্রবণ কি, এটার মিশ্রণ কি বলা হবে হচ্ছে এটা আমাদের বাফার দ্রবণ। ঠিক আছে। আর এছাড়াও বহুক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে, বহুক্ষারীয় অ্যাসিডের দুটি লবণের মিশ্রণ কেউ বাফার দ্রবণ হচ্ছে গিয়ে বলা হয়। ঠিক আছে। তো এই যেটা একটা আমাদের হচ্ছে গিয়ে বহুক্ষারীয় অ্যাসিডের, তার হচ্ছে গিয়ে এক সোডিয়াম দ্বারা প্রথমবার প্রতিস্থাপিত হইলে আর দ্বিতীয়বার প্রতিস্থাপিত হয়েছে এখানে। ঠিক আছে। তো দুইটাই হচ্ছে কি একই অ্যাসিডের লবণ।
তো এই অ্যাসিডের লবণের মিশ্রণকে কি বলা হবে? বাফার দ্রবণ বলা হবে। তো বাফার দ্রবণ আবার হতে পারে দুই রকম। যদি বাফার দ্রবণের পিএইচ হয় 7-এর বেশি, তাহলে এটাকে বলা হয় ক্ষারীয় বাফার দ্রবণ। যেমন এটা একটা ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার। অন্যদিকে যদি গিয়ে পিএইচ এর মান হয় 7-এর নিচে, তাহলে এটাকে বলা হয় অম্লীয় বাফার। এটা হলো একটা অম্লীয় বাফার। আচ্ছা, তো বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয়? বাফার দ্রবণ প্রস্তুত করার জন্য সাধারণত যা করা হয় যে দুর্বল অ্যাসিডের একটা দ্রবণে, ঠিক আছে, দুর্বল অ্যাসিডের দ্রবণের সাথে একটি শক্তিশালী ক্ষারের ওই অ্যাসিডের এবং একটি শক্তিশালী ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ মিশ্রিত করলে বাফার দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এটা বিভিন্নভাবে হতে পারে। ধরো এরকম হতে পারে, আমি শুধু গিয়ে অম্লীয় বাফারটা বোঝাবো, আমাদের গিয়ে ওইটা অম্লীয় বাফার এটা বোঝাচ্ছি। দেখো, এমন ধরো এটা হতে পারে যে একটা দুর্বল আমাদের অ্যাসিড আছে CH3COOH, আমি সরাসরি এটাতে আর এই দুর্বল অ্যাসিড আর একটা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া উৎপন্ন লবণ, তার মানে CH3COONA মানে সোডিয়াম ইথানয়েড, সরাসরি যোগ করতে পারি। যোগ করে আমি গিয়ে বাফার দ্রবণ তৈরি করতে পারি। এক্ষেত্রে আমার এমনভাবে যোগ করতে হবে যাতে লবণ আর অম্লের অনুপাত 0.1 থেকে 10-এর মাঝে হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি? যে আমি আলাদা করে লবণ প্রস্তুত করে যোগ করব না, বরং আমি কি করব, দ্রবণটাই এমনভাবে বানাবো যাতে সরাসরি বাফার তৈরি হয়ে যায়। কীভাবে? তোর এখানে দুর্বল অ্যাসিড আমাদের আছে CH3COOH, আমি এখানে সরাসরি একটা শক্তিশালী ক্ষার যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। কিন্তু ক্ষারটা এমনভাবে যোগ করব যাতে এই ক্ষারটা আমাদের দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যায় এবং শুধুমাত্র তার লবণ দ্রবণে বর্তমান থাকে। তার মানে ক্ষারের মূল সংখ্যা অবশ্যই অ্যাসিডের মূল সংখ্যা হতে কম হইতে হবে। তাহলে আমি যদি এইভাবে সরাসরি ক্ষার যোগ করে দিই, তাহলে তার ক্ষারটা বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে, রেখে যাবে গিয়ে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া উৎপন্ন তার লবণ। এই লবণ আর অ্যাসিডটা মিলে বাফার তৈরি করবে। তার মানে দুর্বল অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে তীব্র ক্ষার অথবা দুর্বল ক্ষারের জলীয় দ্রবণের সাথে তীব্র অ্যাসিডের জলীয় দ্রবণ মিশ্রিত করে, মানে একটা দুর্বল অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে তীব্র ক্ষারের মিশ্রণ অথবা দুর্বল ক্ষারের জলীয় দ্রবণের সাথে তীব্র অ্যাসিডের মিশ্রণ করেও কি করা যায়? বাফার দ্রবণ প্রস্তুত করা যায়। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যোগ করতেছি তার মূল সংখ্যা যাতে দুর্বল অ্যাসিড বা ক্ষারের মূল সংখ্যা হতে কম হয়। ঠিক আছে, এটাও কিন্তু আরেকটা প্রসেস। তো এইভাবে কিন্তু আমরা গিয়ে বাফার দ্রবণ তৈরি করতে পারি। সরাসরি দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল অ্যাসিডের লবণ যোগ করে, অথবা দুর্বল ক্ষারের সাথে দুর্বল ক্ষারের লবণ যোগ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, দুর্বল অ্যাসিডে একটা শক্তিশালী ক্ষার যোগ করে দিতে পারি যাতে লবণ তৈরি হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বাফার তৈরি করতে পারি। তো বাফার এর এই যে প্রস্তুতি থেকে একটা প্রশ্ন, এটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদিও এটা ঢাবিতে গিয়ে আমাদের এসেছে, তো তবুও এই কোশ্চেনটা গিয়ে আমাদের কিন্তু গিয়ে অন্যান্য যেই ইঞ্জিনিয়ারিং আমাদের গিয়ে বা এডমিশনগুলো আছে সেগুলোতে আসতে পারে। প্রশ্নটা হলো যে নিচের কোনটি বাফার দ্রবণ? খেয়াল করো, প্রত্যেকটা গিয়ে আমাদের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। আমার এখান থেকে মূল সংখ্যা হিসেব করে দেখতে হবে যে শেষ পর্যন্ত কোন দ্রবণে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়ায় দুর্বল অ্যাসিডের লবণটা বর্তমান থাকে। প্রথম অপশন দেওয়া আছে 0.2 মোলার 10 ml CH3COOH and 0.2 মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। দুইটারই গিয়ে কিন্তু ঘনমাত্রা সমান, আয়তনও সমান। ঘনমাত্রা আর আয়তন দুইটারই সমান, তার মানে এখানে মূল সংখ্যা তো সমান। তার মানে দুইটা একটা সাথে বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে, দ্রবণে কোনো অ্যাসিড বা ক্ষার থাকবে না, দ্রবণ হয়ে যাবে নিউট্রাল। তার মানে আমাদের এটা কিন্তু বাফার দ্রবণ না। 2 নম্বর অপশন যদি দেখি, আমাদের এখানে অ্যাসিড দেওয়া আছে 0.2 মোলার 10 ml, ক্ষার দেওয়া আছে 0.1 মোলার 10 ml। মূল সংখ্যা দেখলে আমাদের অ্যাসিডের মূল সংখ্যা কিন্তু এখানে ক্ষারের মূল সংখ্যা থেকে বেশি। তার মানে এখানে দেখো কি হবে, আমি সরাসরি মূল সংখ্যা হিসাব করি, n = 0.2 × 10। ঠিক আছে, 0.2 × 10, এটা 10 কে আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, আর এটা n of a, আর n of base আমাদের 0.1 × 10 / 1000। তো যাই হোক, খেয়াল করো আমাদের গিয়ে যেহেতু অ্যাসিডের মূল সংখ্যা বেশি, তার মানে দ্রবণে কিন্তু কি রয়ে যাবে, অ্যাসিডটা রয়ে যাবে CH3COOH, আর তার সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উৎপন্ন অ্যাসিডের লবণ রয়ে যাবে CH3COONA। ঠিক আছে,
তার মানে কিন্তু এইটা হচ্ছে একটা বাফার দ্রবণ। তৃতীয়টাতে যদি দেখি, এখানে অ্যাসিডের মোল সংখ্যা কম 0.1 মোলার 10 ml, ক্ষারের মোল সংখ্যা বেশি 0.2 মোলার 10 ml, তার মানে যেহেতু তার ঘনমাত্রা বেশি এবং আয়তন সমান, তার মানে তার মোল সংখ্যা বেশি। যেহেতু ক্ষারের মোল সংখ্যা বেশি, এটা হয়ে যাবে একটা ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, কি হবে, অ্যাসিডটা নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র ক্ষারটা থাকবে, ক্ষারের সাথে অ্যাসিড লবণ থাকবে, কিন্তু তীব্র ক্ষার কিন্তু হচ্ছে আমাদের বাফার দ্রবণ তৈরি করে না, তার মানে এটা কিন্তু বাফার দ্রবণ হবে না। এবং সবার শেষে এটা একটা শক্তিশালী অ্যাসিড, এটা শক্তিশালী ক্ষার, তারা বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করবে সেটা বাফার দ্রবণ হবে না। তারপর আমাদের একমাত্র আনসার কিন্তু হচ্ছে কি অপশন বি। ঠিক আছে, তো অপশন বিটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। কীভাবে বাফার দ্রবণ হচ্ছে আশা করি বুঝতে পারছি। আমাদের হচ্ছে গিয়ে দ্রবণটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 0.2 মোলার 10 ml CH3COOH, তাদের যোগ করা হয়েছে 0.1 মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে নিঃশেষ হয়ে যাবে, আর 0.1 মোলার 10 ml CH3COOH রয়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথে থাকবে CH3COONA, কারণ এখানে অ্যাসিডের চেয়ে ক্ষারের ঘনমাত্রা কিন্তু কম, তার মানে মোল সংখ্যা কম। আচ্ছা, এবার আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণ কীভাবে কাজ করে। দেখো, খুবই ইজি একটা ব্যাপার। বাফার দ্রবণ কীভাবে কাজ করে, কীভাবে হচ্ছে আমাদের পিএইচ কনস্ট্যান্ট থাকে। একটা অম্লীয় বাফার চিন্তা করি, একটা খুবই কমন অম্লীয় বাফার হচ্ছে আমাদের কি ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানোয়েট। ঠিক আছে, তো ইথানোয়িক অ্যাসিড যেহেতু সে একটা দুর্বল ক্ষার, এটা কিন্তু একটা অম্লীয় বাফার, তাই না, CH3COOH প্লাস CH3COONA, এটা একটা অম্লীয় বাফার। ইথানোয়িক অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড, সে একটা উভমুখী বিক্রিয়ায় প্রোটন তৈরি করে, প্রোটন আর হচ্ছে গিয়ে ইথানোয়েট আয়ন দান করে। অন্যদিকে সোডিয়াম ইথানোয়েট একটা Na প্লাস সোডিয়াম আয়ন আর এটা হচ্ছে গিয়ে ইথানোয়েট আয়ন দান করে। কিন্তু যেহেতু এই যে আমাদের সোডিয়াম ইথানোয়েট যেহেতু তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া উৎপন্ন লবণ, তার মানে এটা একটা হচ্ছে এটা আমাদের হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার মানে এই ইথানোয়েট কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে এবং সোডিয়াম আয়ন আর হচ্ছে গিয়ে ইথানোয়েট আয়ন দান করতেছে। তো তার মানে এই দ্রবণে যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা খুবই স্লো আর এটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, এই দ্রবণে কিন্তু আমাদের দুইটা বিক্রিয়া থেকে ইথানোয়েট আসতেছে। এই যে ইথানোয়েট এই বিক্রিয়া থেকেও আসলো, এই বিক্রিয়া থেকেও আসলো, কিন্তু যেহেতু এই যে আমাদের এই লবণটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার মানে বলা যায় যে দ্রবণের ইথানোয়েটের বেশিরভাগই এসেছে লবণ থেকে, খুব কম পরিমাণে হচ্ছে অ্যাসিড থেকে এসেছে। এবার যদি আমি দ্রবণে প্রোটন যোগ করি, ঠিক আছে, মানে অ্যাসিড যোগ করলাম, অ্যাসিড যোগ করলে সেই অ্যাসিড হচ্ছে আমাদের প্রোটন হয়ে হচ্ছে এই দ্রবণে আসবে। এই প্রোটনটা কি করবে, আমাদের CH3COO মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে আমাদের কি করবে, অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, অ্যাসিড তৈরি করবে, এবং অ্যাসিডটা যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সে খুবই কম পরিমাণে হচ্ছে দ্রবীভূত হবে। তার মানে যে প্রোটনটা দেওয়া হলো, এই প্রোটনটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণে থাকতেছে না, বরং অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে সাথে সাথে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু প্রোটনটা যেহেতু দ্রবণে এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, তার মানে পিএইচ কি হবে না, কোনো চেঞ্জ হবে না, পিএইচ কনস্ট্যান্ট থাকতেছে। অন্যদিকে যদি ক্ষার যোগ করা হয়, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, তো ক্ষার যোগ করা হইলে এই ক্ষার দ্রবণে কি দিবে, OH মাইনাস দিবে। এই OH মাইনাস সরাসরি কি করে, প্রোটনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। আপাতত দৃষ্টিতে তাহলে কি হইতেছে, প্রোটনের পরিমাণ কমে যাচ্ছে, প্রোটনের পরিমাণ কমলে পিএইচ বাড়ার কথা। কিন্তু দেখো, যেহেতু এখানে একটা আমাদের উভমুখী বিক্রিয়া আছে, এখানে লাসা তেলের নীতি অনুসারে যেই মাত্র প্রোটনের পরিমাণ কমে যাবে, সাথে সাথে বিক্রিয়া কিন্তু কী হবে, ডান দিকে মোড় নিবে, এবং ডান দিকে মোড় নেওয়ার কারণে, ডান দিকে সরে যাওয়ার কারণে বেশি বেশি করে হচ্ছে কী হবে, অ্যাসিড বিভাজিত হয়ে আমাদের প্রোটন তৈরি করবে, এবং প্রোটনের ঘাটতিটা আমাদের কী করে দিবে, কমাই দিবে, যাতে প্রোটনের কোনো তারতম্য হবে না এবং পিএইচ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এভাবে কিন্তু একটা বাফার দ্রবণ কাজ করে। তার মানে অ্যাসিড যদি তুমি দাও, বাফার দ্রবণে যদি তুমি হচ্ছে অ্যাসিড দাও, তাহলে অ্যাসিডটা কী করতেছে, আমাদের লবণের আয়নের সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কী করতেছে, অ্যাকচুয়ালি অ্যাসিড তৈরি করতেছে।
তাহলে হচ্ছে আমাদের লবণের আয়ন কিন্তু কমতেছে, অ্যাসিডের পরিমাণ বাড়তেছে, কিন্তু শেষমেশ আমাদের প্রোটন কিন্তু হচ্ছে আনচেঞ্জড হচ্ছে। অন্যদিকে তুমি যদি হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল আয়ন দাও, তাহলে কিন্তু আমাদের কি হইতেছে, প্রোটনের সাথে বিক্রিয়া করে সে পানি উৎপন্ন করতেছে, এবং সেই কারণে হচ্ছে অ্যাসিড কিন্তু আরও বেশি করে ভেঙে যাচ্ছে, কারণ প্রোটন হচ্ছে ঘাটতি হইতেছে। তার মানে অ্যাসিডের পরিমাণ কমতেছে, এবং যেহেতু অ্যাসিড আরও বেশি ভাঙতেছে, লবণের পরিমাণ বাড়তেছে, লবণের আয়ন বাড়তেছে, ঠিক আছে, CH3COO বাড়তেছে, কিন্তু প্রোটন কিন্তু আনচেঞ্জড রয়ে যাচ্ছে দুই ক্ষেত্রেই। বুঝতে পারছো? তো কীভাবে হচ্ছে কি ক্ষার দ্রবণের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তোমরা বুঝে নিতে পারবা। যদি হচ্ছে প্রোটন দিই, তাহলে OH- এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং বেশি করে আরও ক্ষার দ্রবীভূত হয়, ঠিক আছে, এবং এই OH- এর ঘাটতিটা পূরণ করে দেয়, যার কারণে হচ্ছে গিয়ে pOH চেঞ্জ হয় না। অন্যদিকে যদি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যদি H+ দিই, যদি হচ্ছে প্রোটন দিই, মানে অ্যাসিড যোগ করলে সেই অ্যাসিডের H+ বা প্রোটন কী করে, OH- এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, এবং এই কারণে OH- এর ঘাটতি দেখা যাওয়ার কথা, কিন্তু সাথে সাথে কী হয়, আমাদের এই যে আমাদের ক্ষার ভেঙে গিয়ে আরও বেশি করে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করার জন্যে আমাদের এখানে অ্যাকচুয়ালি হাইড্রোক্সিলের কোনো ঘনমাত্রা চেঞ্জ হয় না, যার কারণে pOH-এর কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে হাইড্রোক্সিল আয়ন যোগ করলে সেই হাইড্রোক্সিল আয়ন আমাদের যে লবণ থেকে যে আয়নটা তৈরি হয় তার সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের কী করতেছে, আরও বেশি করে হচ্ছে ক্ষার দ্রবণ তৈরি করতেছে, ঠিক আছে। তো ক্ষার দ্রবণ তৈরি করার ফলে, আর ক্ষার দ্রবণ যেহেতু হচ্ছে খুবই দুর্বল ক্ষার, সেটা বিভাজিত হয় না, এবং শেষমেশ আমাদের হচ্ছে দ্রবণে কিন্তু OH- এর ঘনমাত্রা কিন্তু হচ্ছে অপরিবর্তিত থেকে যাচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু বাফার দ্রবণ কাজ করে। এবার বাফার দ্রবণের pH নির্ণয় করার জন্য হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ। তো হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ কি বলে, এটা আমরা প্রতিপাদন করলাম না, সরাসরি সূত্রটা দেখে নিব। হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ অনুযায়ী অম্লীয় বাফারের জন্য pH = pKa, তার মানে হচ্ছে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের আমাদের হচ্ছে গিয়ে মাইনাস লগারিদমের মান pKa প্লাস লগ আমাদের এখানে হচ্ছে গিয়ে সল্ট বা লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিড অম্লের ঘনমাত্রা। একইভাবে ক্ষারীয় বাফারের জন্য pOH = pKb, ঠিক আছে, ক্ষারের বিয়োজন ধ্রুবক প্লাস লগ সল্ট বাই বেস, তার মানে লবণ বাই ক্ষার, লবণের ঘনমাত্রা ডিভাইড বাই ক্ষারের ঘনমাত্রা। এবং এই pOH থেকে আমি চাইলে pH-টা বের করে ফেলতে পারবো 14 থেকে pOH মাইনাস দিয়ে। এখন কথা হলো, এই সল্ট আর অ্যাসিড যেহেতু একই দ্রবণে বিদ্যমান, এবং দ্রবণের আয়তন যেহেতু ধরো V হইলে, এটা যেহেতু আনচেঞ্জ থাকতেছে সল্টের ক্ষেত্রেও অ্যাসিডের ক্ষেত্রেও, ঠিক আছে, তার মানে স্থির আয়তনে কিন্তু মূল সংখ্যার ঘনমাত্রা পরস্পর সমানুপাতিক। এই জন্য কিন্তু আমি এখানে কি করতে পারি যে এখানে ঘনমাত্রার পরিবর্তে এখানে আমি মূল সংখ্যা ইউজ করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা বদলে যাবে কী হবে, লগের পরে আমাদের সল্টের ঘনমাত্রা জায়গায় লিখতে পারবো n অফ সল্ট, মানে সল্টের মূল সংখ্যা ডিভাইড বাই n অফ অ্যাসিড বা অ্যাসিডের মূল সংখ্যা। একইভাবে অম্লীয় বাফারের ক্ষেত্রে n অফ সল্ট ডিভাইড বাই n অফ বেস, মানে সল্টের মূল সংখ্যা ডিভাইড বাই বেসের মূল সংখ্যা, মানে লবণের মূল সংখ্যা ডিভাইড বাই ক্ষারের মূল সংখ্যা কিন্তু লিখতে পারবো। আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে যে আমরা যদি হচ্ছে এখানে বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করি, আমরা কিন্তু মাত্র দেখে আসলাম যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে যে অতিরিক্ত অম্লীয় বাফারের ক্ষেত্রে কি হচ্ছে, অতিরিক্ত অ্যাসিড যোগ করলে আমাদের কি হইতেছে, অ্যাসিডের যেই প্রোটনটা সেটা লবণের আয়নের সাথে বিক্রিয়া করে পুনরায় অ্যাসিড তৈরি করতেছে, ঠিক আছে। তীব্র অ্যাসিড যোগ করলাম ধরো HCl, তার থেকে যে প্রোটনটা আসলো সেই প্রোটনটা কি করতেছে, CH3COO- লবণের যে অ্যানায়ন তার সাথে বিক্রিয়া করে পুনরায় কিন্তু আমাদের কি তৈরি করতেছে, দুর্বল অ্যাসিড তৈরি করতেছে। যে দুর্বল অ্যাসিডটা কিন্তু আর যেহেতু ভাঙতেছে না, যেহেতু সে দুর্বল, তার মানে হচ্ছে লবণের pH কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু কি হচ্ছে দেখো, লবণের আয়নের আমাদের হচ্ছে যেহেতু আমরা বলতেছিলাম যে CH3COO- আয়নটা আমাদের কিন্তু মেইনলি কোথা থেকে আসে, আমাদের হচ্ছে লবণ থেকে আসে, CH3COO থেকে আসে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লবণের মূল সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। তার মানে আমি বলতে পারবো যেহেতু CH3COO- প্রোটনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতেছে, তাহলে লবণের মূল সংখ্যা n অফ সল্ট কমতেছে, আর অ্যাসিডের মূল সংখ্যা n অফ অ্যাসিড বাড়তেছে। তার মানে যত মোল তুমি তীব্র অ্যাসিড যোগ করবা তত মোল প্রোটন আসবে, এবং ঠিক তত মোল সল্টের পরিমাণ কমবে, তত মোল অ্যাসিডের পরিমাণ বাড়বে। এখান থেকে কিন্তু আমি এই সূত্রটা দাঁড় করাতে পারি যে pH = pKa প্লাস লগ n অফ সল্ট ছিল, তার থেকে অ্যাসিডের পরিমাণটা তুমি বিয়োগ করে দিবা, মূল সংখ্যা বিয়োগ করে দিবা, আর n অফ অ্যাসিড যেটা আগে থেকে ছিল তার সাথে পরে যোগ করে অ্যাসিডের পরিমাণটা তুমি যোগ করে দিবা, তাহলে কিন্তু আমি হচ্ছে পরিবর্তিত pH পেয়ে যাব।
একইভাবে তীব্র ক্ষার যোগ করলে কি হবে? ক্ষার যোগ করা মানে হচ্ছে OH মাইনাস যোগ করা। সেটা কি করবে? অ্যাসিডের প্রোটনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। এবং হচ্ছে কি আমাদের যেহেতু অ্যাসিডের প্রোটনের পরিমাণ কমতেছে, সেই জন্য আমাদের কি হবে? লাসাতিল নিঃসরণের জন্য যে এই দুর্বল অ্যাসিডটা ভেঙে আরও কি করবে? CH3COO- তার মানে লবণের আয়ন বৃদ্ধি করবে আর প্রোটন যোগ করবে। তাতে কি হচ্ছে? লবণের আয়ন বা N অফ সল্ট বাড়তেছে আর হচ্ছে কি অ্যাসিডের পরিমাণ হচ্ছে গিয়ে কমতেছে। তার মানে আমি অ্যাসিড থেকে বেসের পরিমাণটা বিয়োগ করে দিব আর সল্টের সাথে বেসের পরিমাণটা যোগ করে দিব। এই যে হ্যান্ডারসন-হাসেলবার্গ সমীকরণে এতটুকু পরিবর্তন করে কিন্তু আমি পরিবর্তিত পিএইচ বা পরিবর্তিত পিওএইচ এগুলো কিন্তু আমি বের করতে পারবো। ঠিক আছে, তো খুবই হচ্ছে গিয়ে ইজি ব্যাপার। চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড যোগ করে একটি বাফার দ্রবণ প্রস্তুত করা হলো। বাফার দ্রবণের পিএইচ কত? ঠিক আছে, খুবই ইজি একটা কোশ্চেন কিন্তু। তো আমাদের এই ক্ষেত্রে সরাসরি যদি আমি সূত্রটা বসিয়ে দিই, একদম pH is equal to pKa প্লাস লগ উপর হচ্ছে গিয়ে N অফ সল্ট, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা অম্লীয় বাফার, ডিভাইড বাই N অফ অ্যাসিড। এখন এখানে আমার কি লাগবে? দেখো pKa দেওয়া আছে, আমার N অফ সল্ট লাগবে, N অফ অ্যাসিড লাগবে। খেয়াল করো 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়েছে। তাহলে আমি প্রথমে দেখি অ্যাসিডের মোল সংখ্যা। ঠিক আছে, একটা বিক্রিয়াটা কী হবে বলো তো? CH3COOH প্লাস NaOH কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে আর লবণ উৎপন্ন হবে। তো এই যে আমাদের অ্যাসিড কতটুকু অবশিষ্ট থাকবে আর লবণ কতটুকু তৈরি হবে, সেই মোল সংখ্যাটা বের করে কিন্তু আমার এখানে বের করতে হবে। ঠিক আছে, যেহেতু বাফার দ্রবণ অবশ্যই অ্যাসিডের পরিমাণ এখানে মোল সংখ্যা এখানে বেশি হবে, ক্ষারের মোল সংখ্যা কম হইতে হবে, এবং এটা কিন্তু দেয়া আছে। তো অ্যাসিডের এখানে প্রোটনের মোল সংখ্যা অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাসিডের মোল সংখ্যা যদি আমি অ্যাকচুয়ালি বলি, তো N অফ CH3COOH ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। ঠিক আছে, সরাসরি হচ্ছে কিন্তু আমি কি লিখতে পারি? আয়তন ইন্টু ঘনমাত্রা। তো এখানে আয়তন কতটুকু দেওয়া আছে অ্যাসিডের? 600 ml, তার মানে হচ্ছে 600 ডিভাইড বাই 1000 ইন্টু 0.2 মোলার। ওই যে এক ক্ষারকীয় অ্যাসিড, এই জন্য এখানে আমি কিন্তু আমি হচ্ছে কি তুল্য সংখ্যা আমি ইউজ করতেছি না। একইভাবে N অফ বেস মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে হচ্ছে কি 400 ডিভাইড বাই 1000 ইন্টু 0.1। ঠিক আছে, ইন্টু কিন্তু হচ্ছে আমাদের 0.1। এখন এখান থেকে হচ্ছে আমাদের দেখো এখানে যদি আমি হচ্ছে গিয়ে এই যে এটার মানটা যদি আমি বসিয়ে মানটা যদি বের করার চেষ্টা করি, তাহলে আমি পাবো 0.12, এটা হচ্ছে মোল। আর এখান থেকে আমি পাবো 400 ডিভাইড বাই 1000 ইন্টু 0.1 দিলে আমি পাবো 0.04 মোল। ঠিক আছে, দেখো এই ক্ষার যতটুকু ছিল ততটুকু ক্ষার কিন্তু নিঃশেষ হয়ে যাবে, এবং যতটুকু ক্ষার এখানে হচ্ছে গিয়ে ছিল ততটুকু কিন্তু আমাদের হচ্ছে লবণ তৈরি হবে। যত মোল ক্ষার এখানে ছিল, ঠিক আছে, 0.04 মোল ক্ষার 0.12 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, কত মোল ক্ষার উৎপন্ন করবে? কত মোল লবণ উৎপন্ন করবে? 0.04 মোল কিন্তু হচ্ছে লবণ উৎপন্ন করবে। আর অ্যাসিড অবশিষ্ট থাকবে 0.12 মাইনাস 0.04 মোল, তার মানে হচ্ছে গিয়ে 0.08 মোল। তাহলে আমাদের হচ্ছে গিয়ে অবশিষ্ট অ্যাসিড N অফ অ্যাসিড অবশিষ্ট যতটুকু আছে 0.08 মোল, আর N অফ সল্ট যতটুকু সল্ট উৎপন্ন হয়েছে ঠিক ততটুকু, যতটুকু হচ্ছে ক্ষার নিঃশেষ হয়ে গেছে 0.04 মোল। এবার যদি আমি পিকে এর মান বসিয়ে দিই 4.76 প্লাস লগ N অফ সল্ট হচ্ছে 0.04 আর N অফ অ্যাসিড হচ্ছে 0.08, মানটা বসিয়ে দিলে হচ্ছে আমি সব কিছুর পেয়ে যাব পিএইচ এর মান 4.46। এটা কিন্তু হচ্ছে আমাদের পিএইচ এর মান।
আচ্ছা, তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের বুয়েটে, এর আগের কোশ্চেনটা যেটা বুয়েটে 2017-18 সালে কিন্তু এসেছিল, খুব রিসেন্টলি আসা। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। এবার 2 নম্বর যে হচ্ছে কোশ্চেনটা, এটা বুয়েটে 12-13-তে আসা, চুয়েটে এসেছিল আগে। তো এটা হচ্ছে গিয়ে 10 POH এর বাফার দ্রবণ তৈরি করতে 50 সেন্টিমিটার কিউব 0.05 মোলার ফর্মিক অ্যাসিডের সাথে, ফর্মিক অ্যাসিড হচ্ছে HCCOOH, কত সেন্টিমিটার কিউব মানে আয়তনটা বের করতে হবে, ঠিক আছে। বি ইকুয়াল টু কত বের করতে হবে, 0.10 মোলার সোডিয়াম ফরম্যাট দ্রবণ যোগ করতে হবে, তা গণনা করো। দেখো এখানে আমাদের হচ্ছে পিওএইচ দেওয়া আছে 10, তার মানে পিএইচ ইজ ইকুয়াল টু কত 14, মাইনাসের হচ্ছে পিওএইচ তোমার হচ্ছে 14 মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 4, ঠিক আছে। এবার পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পিকেএ প্লাস লগ এন অফ সল্ট, যেহেতু এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের বাফার, তার মানে হচ্ছে অম্লীয় বাফার, এন অফ অ্যাসিড। ওকে, তো আমি এখন এখানে পিএইচ এর মান বসিয়ে দিলাম 4 ইজ ইকুয়াল টু পিকে হচ্ছে কি মাইনাস লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 4 প্লাস লগ এন অফ সল্ট। এন অফ সল্ট আমি এখানে এন ইজ ইকুয়াল টু আমরা জানি সি ইন্টু ভি, তাই না। মানে আমি এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে সল্টের ঘনমাত্রা ইন্টু আয়তন। সল্টের এখানে সল্টের ঘনমাত্রা কত হবে খেয়াল করো তো, আমাদের ক্ষার, যেহেতু এটা আমাদের অ্যাসিডিক ব্যাপার, যতটুকু ক্ষার হচ্ছে নিঃশেষ হবে, মানে যতটুকু ক্ষার বিক্রিয়া করবে ততটুকুই কিন্তু হচ্ছে আমাদের লবণ উৎপন্ন হবে। এটা আরেকটু বুঝিয়ে বলি, ধরো এরকম CH3COOH, আচ্ছা আমি এটা এই উদাহরণ দিয়ে বলি, ফর্মিক অ্যাসিড দিয়ে বলি। ধরো হচ্ছে কি ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করছে ধরো হচ্ছে কি HCOOH, ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করছে হচ্ছে কি কোন এখানে কার সাথে বিক্রিয়া করছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আমাদের হচ্ছে কি সোডিয়াম ফর্মেট উৎপন্ন করতেছে NaCOOH, ঠিক আছে, আর হচ্ছে কি পানি উৎপন্ন করতেছে। তো ধরো যেহেতু এটা অম্লীয় বাফার, আমরা বলেছি বাফার তৈরি করার সময় কি করতে হবে, অম্লীয় বাফার হলে আমাদের কি হবে, অম্লের পরিমাণ অবশ্যই দুর্বল অম্লের পরিমাণ অবশ্যই তীব্র ক্ষার থেকে বেশি হইতে হবে। ধরে নিলাম দুর্বল অম্ল আছে হচ্ছে 10 মোল, ক্ষার আছে হচ্ছে 5 মোল। দেখো তো 5 মোল ক্ষার কত মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এখান থেকে 5 মোলের সাথে বিক্রিয়া করবে, এই 5 মোল আর এই 5 মোল বিক্রিয়া করে কি হয়ে যাবে, এখানে কতটুকু লবণ উৎপন্ন করবে, 5 মোল লবণ উৎপন্ন করবে, আর কতটুকু অ্যাসিড রয়ে যাবে, অ্যাসিড রয়ে যাবে কিন্তু 5 মোল। তার মানে অ্যাকচুয়ালি যত মোল ক্ষার তত মোল কিন্তু আমাদের লবণ উৎপন্ন হবে। তার মানে অম্লীয় বাফার হলে ক্ষারের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে লবণের মোল সংখ্যা। তাহলে আমি এন অফ সল্টের এখানে কিন্তু হচ্ছে ক্ষারের হচ্ছে গিয়ে এন অফ সল্টের জায়গায় হচ্ছে গিয়ে আমি এন অফ বেজও বলতে পারি, এবং সেক্ষেত্রে ক্ষারের আয়তন এবং ক্ষারের ঘনমাত্রা বসাতে পারি। তাহলে আমি এখানে হচ্ছে আয়তনটা তো আমি জানি না, কত আয়তন আমি জানি না, তার সে ঘনমাত্রা দেওয়া আছে 0.10 মোলার, এটা বসিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে নিচে হচ্ছে অ্যাসিডের এন অফ অ্যাসিডের ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে অ্যাসিডের আয়তন দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, আর হচ্ছে তার সাথে হচ্ছে তার ঘনমাত্রা হচ্ছে গিয়ে 0.05 মোলার বসিয়ে দিলাম। আমি 50 হচ্ছে সেন্টিমিটার কিউবে রেখেছি, তার মানে এই যে আমার আয়তনটা বের হবে, আয়তনটা হবে সেন্টিমিটার কিউবে আসবে। সবগুলো যদি হিসেব করে ফেলি তাহলে শেষমেশ আমাদের আয়তনটা, এগুলো সবগুলো মান বসিয়ে দেওয়া আছে, শুধু এটাই অজানা রাশি, অজানা রাশির মান বের হবে হচ্ছে গিয়ে 45 সেন্টিমিটার কিউব। তার মানে 45 সেন্টিমিটার কিউব যদি হচ্ছে ক্ষার যোগ করা হতো তাহলে আমাদের হচ্ছে গিয়ে দ্রবণের পিওএইচ হতো 10। এবার 3 নম্বর যে সমস্যাটি দেওয়া আছে যে একটি বাফার দ্রবণে হাইড্রোজেন সায়ানাইড আর সোডিয়াম সায়ানাইড উভয় দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার। যদি হাইড্রোজেন সায়ানাইডের ঘনমাত্রা আয়নীকরণ ধ্রুবক হয় 7.2 × 10^10, তাহলে H প্লাস আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত, তার মানে কি করতে হবে, পিএইচ বের করতে হবে, তাই না। পিএইচ থেকে আমি H প্লাস আর OH মাইনাসের ঘনমাত্রা বের করবো, তাই না। তো পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ হচ্ছে গিয়ে এখানে যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, মানগুলো বসিয়ে দিই, মাইনাস লগ
7.2 ইন্টু 10 ইনভার্স 10, ঠিক আছে, প্লাস লগ সল্টের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.01 আর অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.01। খেয়াল করো, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে সল্ট, ওদের ঘনমাত্রা দেওয়া আছে 0.01। এখান থেকে আমার পিএইচ এর মান আসবে হচ্ছে গিয়ে পিএইচ এর মান আসছে হচ্ছে 9.143। তাহলে এখান থেকে আমি এখন হচ্ছে H+ এর ঘনমাত্রা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। H+ এর ঘনমাত্রা হবে NT log মাইনাসের 9.143, বুঝতে পারতেছ আশা করি। এটার মান আসবে হচ্ছে 7.2 ইন্টু 10 ইনভার্স 10। আর আমরা যেহেতু জানি H+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10 ইনভার্স 14, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখান থেকে OH- এর ঘনমাত্রা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। এটার মান আসবে হচ্ছে 1.39 ইন্টু 10 ইনভার্স 5। এটাই কিন্তু আমাদের আনসার। আচ্ছা, এবার আমাদের এই টপিকের শেষ যে হচ্ছে ম্যাথটা আমরা দেখবো হচ্ছে গিয়ে লাস্ট ম্যাথ। এটা হচ্ছে কি আমাদের 500 সেন্টিমিটার কিউব 0.01 মোলার CH3COOH দ্রবণে 200 সেন্টিমিটার কিউব 0.01 মোলার CH3COON মানে সোডিয়াম ইথানয়েড যোগ করে একটি বাফার দ্রবণ প্রস্তুত করা হলো। ওকে, উক্ত দ্রবণে যদি 50 সেন্টিমিটার কিউব 0.02 মোলার HCl যোগ করা হয়, মানে আমাদের একটা বাফার দ্রবণ যোগ করা হয়েছে হচ্ছে কি তৈরি করা হয়েছে একটা অ্যাসিড, আর অ্যাসিডের সাথে সেই অ্যাসিডের লবণ, এটা হচ্ছে আমাদের অ্যাসিড, আর তার সাথে সেই অ্যাসিডের সল্ট, তীব্র ক্ষারের সাথে বিক্রিয়ায় উৎপন্ন সল্ট যোগ করে বাফার দ্রবণ প্রস্তুত করা হয়েছে। এবার ওই বাফারে আরো এক্সট্রা অ্যাসিড, এটা কিন্তু এক্সট্রা অ্যাসিড, ঠিক আছে, এক্সট্রা অ্যাসিড কিন্তু হচ্ছে যোগ করা হলো। এবার পিএইচ কত হবে আমার বের করতে হবে। আমি লবার লাস্টে যে সূত্রগুলো দেখেছিলাম ওটাতে মনে আছে কিনা, যে একটু আগে আমরা দেখে এসেছি যে আমরা যদি এক্সট্রা অ্যাসিড বা ক্ষার যোগ করি, সেক্ষেত্রে যদি এক্সট্রা অ্যাসিড যোগ করি, এক্সট্রা অ্যাসিড যোগ করা মানে কি, এক্সট্রা যদি আমি এটা হচ্ছে একটু আবার একটু লিখে বুঝাই, যদি বাফারটা হয় এরকম CH3COOH প্লাস CH3COONA, এটা হচ্ছে বাফার। তো এক্সট্রা HCl মানে যখন যোগ করতেছি, সে কি করতেছে, প্রোটন দিতেছে, রাইট, সেই প্রোটনটা দিতেছে। এবার বাফারে কি হচ্ছে, CH3COOH একটা উভমুখী বিক্রিয়ায় CH3COO- আর হচ্ছে H+ প্রদান করতেছে, আর CH3COONA বা সোডিয়াম ইথানয়েড যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সে সরাসরি একমুখী বিক্রিয়া আমাদের হচ্ছে কি CH3COO- আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন দিচ্ছে। তো এই যে ইথানয়েড যে লবণ, এই আয়নটা কিন্তু বেশিরভাগই আসতেছে হচ্ছে কি লবণ থেকে। এই জন্য আমরা এইটার ঘনমাত্রা বলতে আমি লবণের ঘনমাত্রাই বুঝাবো, বা এটার মোল সংখ্যা বুঝতাম না, লবণেরটাই বুঝবো। তো যখন প্রোটন দিলাম, প্রোটন দিলে কি হবে, প্রোটনটা H+ এই CH3COO- আয়নের সাথে বিক্রিয়া করে কি করবে, আমাদের অ্যাসিড তৈরি করবে। খেয়াল করো, তাহলে কি হইতেছে, অ্যাসিডের মোল সংখ্যা বাড়তেছে, আর হচ্ছে কি CH3COO- আয়নের মোল সংখ্যা কমতেছে। আর CH3COO- আয়ন যেহেতু অ্যাকচুয়ালি লবণটাকে প্রতিনিধিত্ব করে, তার মানে লবণের মোল সংখ্যা কমতেছে। তার মানে আমার সূত্রটা হবে pH = pKa প্লাস লগ n সল্ট। লবণের মোল সংখ্যা কি কমতেছে, কতটুকু, যতটা প্রোটন আসবে, তার মানে যত মোল HCl যোগ করা হয়েছে, n সল্ট মাইনাসের হচ্ছে কি আমাদের n of A, আর n of acid প্লাস n of A। এই n of A হচ্ছে পরবর্তীতে যোগ করা HCl এর মোল সংখ্যা। pK দেওয়া আছে 4.38 প্লাস লগ n of সল্ট, সল্ট কতটুকু, এই যে সল্টের মোল সংখ্যা দেওয়া আছে এখানে 200 সেন্টিমিটার কিউব। তারপর আমি লিখতে পারি 200 ইন্টু 0.01, ঠিক আছে, এটা হচ্ছে লবণের মোল সংখ্যা, ডিভাইড বাই HCl দেওয়া আছে কতটুকু, 50 ইন্টু 0.02। একইভাবে অ্যাসিডের মোল সংখ্যা ছিল, প্রথমে যোগ করা হয়েছিল 500 ইন্টু
0.02 sorry 500 into 0.01 প্লাস আমাদের হচ্ছে পরবর্তীতে HCl যোগ করা হচ্ছে কতটুকু 50 into 0.02 50 into 0.02 তো এই যে আমাদের হচ্ছে গিয়ে যদি এবং এই পুরোটাকে হচ্ছে কি আমার উপরে 1000 দিয়ে ভাগ নিচে হচ্ছে 1000 দিয়ে ভাগ কেন 1000 দিয়ে ভাগ কারণ হচ্ছে কি সবগুলো আয়তন কিন্তু হিসাব করা হয়েছে সেন্টিমিটার কিউবে সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি সেন্টিমিটার কিউব আমরা জানি হচ্ছে কিসের সমতুল্য ml এর সমতুল্য এটা হচ্ছে লিটারে নিতে হবে লিটারে নেওয়ার জন্য আমরা কি করেছি 1000 দিয়ে ভাগ দিয়েছি তো সবগুলো যদি হচ্ছে মান চলে আসে সবগুলো মান যদি আমরা হিসাব করে নিই তাহলে শেষমেশ পেজ পাওয়া যাবে হচ্ছে কি 3.60 তাহলে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এই ছিল আমাদের হচ্ছে কি মোটামুটি হচ্ছে কি এই টপিকের লাস্ট যে হচ্ছে কোশ্চেন তো আমরা যদি এখন মোটামুটি হচ্ছে আমাদের আজকের লেকচারটা এখানেই আমরা মোটামুটি এখানেই শেষ করব তো আজকে আমরা মোটামুটি পিএইচ পিওএইচ ঠিক আছে অ্যাসিডের শক্তিমাত্রা ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে বাফার দ্রবণ আর বাফার দ্রবণের ম্যাথ সবগুলো আমরা দেখেছি তো খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক কিছু আমরা আজকে পড়লাম স্পেশালি হচ্ছে গিয়ে পিএইচ এর থেকে এবং বাফার দ্রবণ থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাদের হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চেন থাকে আমরা খুবই গুরুত্ব সহকারে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই টপিকগুলো আমরা হচ্ছে শেষ করব এবং আমরা যে প্রবলেমগুলো দেখেছি প্রবলেমগুলো সলভ করব এছাড়াও হচ্ছে গিয়ে তোমরা আরও অনেক ধরনের প্রবলেম তোমরা বইয়ে পাবে ওগুলো সলভ করার চেষ্টা করবে আশা করি আমাদের এই লেকচারটি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে